দেখুন এই নির্বাচনে আজকে যারা নির্বাচন করতে যাচ্ছে, দেখুন বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হচ্ছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা। আমরা মুফতি হান্নানের সাক্ষাৎকার থেকে জেনেছি যে সেই ঘটনায় তারেক রহমান এবং বাবর, আব্দুস সালাম পিন্টু তারা কিভাবে জড়িত। তারা কিন্তু এই নির্বাচনে আজকে প্রার্থী। আমরা দেখেছি যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামের প্রার্থী হয়েছেন মাহবুব রহমান সালেহী, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ২০০৪-৫ সালের দিকে। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহের স্যার এবং অধ্যাপক ইউনুস স্যারকে আমরা সেই সময় প্রফেসর আমরা দেখেছি যে চট্টগ্রামের রাউজানে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও আমরা সেই ধরনের একটা পরিস্থিতির দিকে দেশকে আমরা ঠেলে দিচ্ছি কিনা। আমি দেশের বিবেকবান মানুষ এবং তরুণদের কাছে আমরা জাস্টিস চাই। আমরা মনে করি যে আমরা দেশে আইনের শাসন এবং মানবাধিকার এটা আমরা ফিরে পেতে চাই। আজকে দেশের কোথাও মানুষ কথা বলতে পারছে না, মানুষের বাক স্বাধীনতা নাই। আজকে সাংবাদিকরাও আজকে কথা বলতে পারছে না, যেই কথা বলছে তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, তাদের মামলার শুনানি হচ্ছে না, এই ধরনের এবং আদালতে কোন আইনজীবীকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই জাস্টিসটা চাই। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশ আজকে তারা যেভাবে দেখছে, যাদের বয়স এখন 18 থেকে 30 বছরের মধ্যে, এই তরুণরা বাংলাদেশকে এখন যেভাবে দেখছে, এই বাংলাদেশ একসময় এরকম ছিল না। কারণ এখানে নাদেল ভাই আমার এক জেনারেশন আগের, তারা একসময় বাংলাদেশের মানুষকে তার মৌলিক চাহিদার জন্য লড়াই করতে হয়েছে। আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। আমরা জানি যে এই বাংলাদেশে একসময় কৃষককে তার সারের জন্য আন্দোলন করতে গিয়ে সেই 94 দিনাজপুরে সেদিন কৃষকদের মিছিলে গুলি করে 14 জন কৃষককে হত্যা করা হয়েছিল। আমরা জানি বাংলাদেশ একটা খাদ্য ঘাটতির বাংলাদেশ ছিল। বাংলাদেশের আজকে যে তথ্য প্রযুক্তির যে যোগাযোগ, আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। আওয়ামী লীগের কোনো মানুষ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় আমাদের আমাদের কথা বলার কোনো সুযোগ নাই, আমাদের বক্তব্য প্রচারের কোনো সুযোগ নাই, আমাদের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে বা এই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আমরা এটা করতে পারছি। অথচ আজকে তরুণরা একবার ভাবুন যে ২০০১ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের রুমে মানে ২টার বেশি কম্পিউটার এক রুমে ঢুকতে দেওয়া হতো, কারণ তখন বিদ্যুতের সংকট। তখন আমাদের সেই যে সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয়ে ফ্রি ইন্টারনেট কানেকশনের যে সুযোগ তৈরি হয়েছিল, সেই সময়ের সরকার সেটা সেদিন তারা করে নাই। কারণ তারা এতটা প্রযুক্তি নির্ভর বা এই জ্ঞান তাদের সীমিত ছিল। তারা বাংলাদেশের সিকিউরিটির কথা বলে তারা সেদিন নিজেদেরকে সম্পৃক্ত করে নাই। অথচ শেখ হাসিনার ভিশনারি পরিকল্পনার কারণে, কারণ শেখ হাসিনা উনি যখন ৯৬ সালে প্রধানমন্ত্রী হয়, ওনার মূল এজেন্ডা ছিল যে বাংলাদেশের দারিদ্র বিমোচন করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, যার কারণে উনি এগ্রিকালচারাল সেক্টরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে, প্রণোদনা দিয়েছে, যার কারণে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বাংলাদেশের উৎপাদন বেড়েছে এবং কৃষকদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার সেটা দিয়েছে। উনি ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের জন্য, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে বাংলাদেশকে উনি ইন্ডাস্ট্রিয়াল একটা রেভুলেশন করেছিলেন, যার কারণে বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের
শিল্প কলকারখানা বেড়েছিল, আমাদের যে রপ্তানি বাণিজ্য বেড়েছিল, আমাদের সেই বাংলাদেশ আজকে থমকে দাঁড়িয়েছে। আমাদের দেখুন, আমাদের আজকে প্রায় 400-র মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আমাদের ওয়ালটন, আমাদের গাজী টায়ার, আমাদের অনেকগুলো, আমি অনেক শিল্প কলকারখানার নাম বলতে চাই না, হয়তো তারা আজকে স্বীকার করতে ভয় পাবে। তাদের উৎপাদন আজকে সীমিত হয়ে আসছে। তারা যে বিদেশে যে রপ্তানি করতো, বাংলাদেশ থেকে যে সকল প্রোডাক্ট রপ্তানি হতো, সেই ইন্ডাস্ট্রি গুলোকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কমে যাচ্ছে, বাংলাদেশে আজকে দুর্নীতি আবারও বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় সিপিটিইউ একটা চালু করা হয়েছিল, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখান থেকে এই যে অনলাইন টেন্ডারিং সিস্টেম, যার কারণে বাংলাদেশের দুর্নীতি হ্রাস পেয়েছিল, আজকে সেটাকে অকার্যকর করছে এই সরকার। এই সরকারের কোনো কেনাকাটায়, কোনো টেন্ডারের ক্ষেত্রে এই সিপিটিইউ কে কার্যকর করা হচ্ছে না। বাংলাদেশকে আজকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। একসময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বাণিজ্য হতো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো এবং স্কুলগুলোতে। দেখুন, আওয়ামী লীগ সরকারের আমলে এই অনলাইনের মাধ্যমে আজকে এই ভর্তি হয়, যার কারণে এই সব জায়গায় দুর্নীতি বন্ধ হয়েছে, মেধাবীরা এই সুযোগটা পাচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রতি বছর বিসিএস পরীক্ষা চালু করেছিল, যার কারণে মেধাবীরা তারা নিয়মিত চাকরির পরীক্ষায় বসতে পারতো এবং চাকরি পেত। আজকে সেটা নিয়মিত হচ্ছে না, এবং সেখানে দলীয়করণ অনেক কিছু হচ্ছে। আমি এবং সাধারণ দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দিয়ে সাধারণ দরিদ্র মানুষকে কিভাবে সামাজিক নিরাপত্তা দেওয়া হয়েছিল, যেটা ধাপে ধাপে একটা উন্নত দেশের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের বাসস্থান। আমাদের বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে মানুষ গৃহহীন ছিল, যাদের নিজেদের ঘর ছিল না। শেখ হাসিনা প্রায় 50 লক্ষের উপরে মানুষকে তিনি বাসস্থানের সুযোগ করে দিয়েছিলেন। তিনি এই মুজিব বর্ষে একটি টার্গেট নিয়ে, শেখ হাসিনার এই যে ভিশনারি লিডারশিপ, ওনার যে রাজনৈতিক দর্শন, ওনার যে এই যে শিল্পায়ন, ওনার যে কৃষিক্ষেত্রে উন্নয়ন, ওনার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আজকে আমি তরুণদেরকে জাস্টিস করার অনুরোধ করব। আজকে আপনারা ভাবুন, আপনারা বিশ্লেষণ করুন। আমরা মনে করি যে আজকের তরুণদের তাদের জ্ঞান এবং তাদের বিশ্লেষণী ক্ষমতা এটা আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আজকে যে চক্রান্তের কারণে, যে তারা যে চক্রান্তের কবলে পড়ে আজকে দেশটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে গভীর চক্রান্ত। সেটা হচ্ছে দেশকে অকার্যকর করা, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আসুন, আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দিতে চাই না।